কেন বারবার আমার বিয়ে ভেঙে দেন সাদনান ভাই? লম্বাটে শক্তপোক্ত পুরুষটি সামনে থাকা স্যাম রমণীটার দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করল। এতেই যেন মানবীটা এক অজানা ভয়ে তটস্থ হলো। কথা বলার বাকশক্তি হারিয়ে গেল। ঠোঁটজোড়া নেড়ে কিছু বলার জন্য কুলিয়ে উঠতে ব্যর্থ হলো। কেন এই মানবটার সামনে এলে তার এমন হয়? এই সাদনান নামক মানবটিকে তো আজ কিছু কটু বাক্য শোনাতে এসেছিল সে। কেন প্রতিবার তার বিয়ে ভেঙে দেয়? সে তো এই মানবটার প্রতি অনুভূতিগুলো মাটি চাপা দিয়ে দূরে চলে যেতে চায়। তাহলে কেন এই মানবটা বারবার তার বিয়ে ভেঙে দেয়? এই নিয়ে 4টি বিয়ে ভেঙেছে। মধ্যবিত্ত পরিবারের জন্য কি এটি 4টিখানি কথা? হুম, মোটেও না। আর কতটা লজ্জাজনক একবারও কি এই মানবটা ভেবে দেখেছে? তাহলে কেন সে বারবার চেয়েও কিছু বলতে পারছে না? বাইকে ঠেস দিয়ে হেলে থাকা মানবটা সামনে থাকা রমণীটার পানে তাকিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ফের তার চারধারে তাকায়। কেউ যেন এদিকটায় না আসে, খেয়াল রাখবি। যা। সাইডে দাঁড়িয়ে থাকা ছেলেপেলেগুলোর কথাটা কর্ণপাত হতেই সবাই প্রস্থান করল। সামনে দাঁড়িয়ে থাকা রমণীটা একবার আখি জোড়া তুলে সামনে সাদনান নামক পুরুষটার পানে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। কি আছে ওই নয়নে? কেন সে ওই চক্ষু জোড়ার দিকে তাকিয়ে থাকতে পারে না? হ্যাঁ, এখন বলুন প্রিয়তা, কি যেন বলছিলেন? শান্ত দৃষ্টিতে প্রশ্ন করে সাদনান। এতে যেন প্রিয়তা নামের রমণীটি ভয়ে আরও এক দফা আড়ষ্ট হলো। তবুও চেহারাতে সেটা ফুটতে দিল না। আর কেউ না জানুক, আমি তো জানি আপনি প্রতিবার আমার বিয়ে ভেঙে দেন। কিন্তু কেন বারবার আমার বিয়ে ভেঙে দেন? এই নিয়ে 4টি বিয়ে ভেঙেছেন। জানেন এতে আমার বাবা লোকেদের সামনে কতটা অপমানিত, অপদস্থ হতে হয়েছে? একটানা কথাগুলো বলে দম নিল রমণীটি। প্রিয়তা নামের রমণীটা চক্ষু কার্নিশ হতে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। এটা যেন সামনে থাকা সাদনান নামক মানবটার সহ্য হলো না। হাত বাড়িয়ে মুছে দিতে গিয়েও ফের হাত নামিয়ে নিল। সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছেন, এত তাড়া কেন বিয়ে নিয়ে? আমি চাচার সাথে কথা বলবো এ বিষয়ে। আপনি বাড়ি চলে যান। বলে রাহান নামক একটা যুবককে ডেকে ফের শুধালো। একটা রিক্সা ডেকে ওনাকে বাড়ি পৌঁছে দে। বলে বাইক নামক জড় বস্তুটাকে স্টার্ট দিল। আমি একাই এসেছি। বলে প্রিয়তা হনহনিয়ে হেঁটে জায়গা থেকে মুহূর্তের মধ্যে প্রস্থান নিল। ভাই, ভাবি কি কিছু নিয়ে রেগে আছে? রাহান সাদনানের বিশ্বস্ত লোক ও সাদনানের ব্যাপারে সব জানে। এক কথায় সাদনানের বাম হাত। এবারও বিয়ে ভেঙে দিয়েছি, রেগে থাকার কথা নয় কি রায়হান? ভাই, ভাবির বাবার সাথে কথা বলে দেখেন না একবার। সাদনান এবার বাইক থেকে নেমে রাহানের কাঁধে হাত রাখে। তোর কি মনে হয় চাচা আমায় এমনি এমনি সব বলে দেবে যে কেন উনি প্রিয়তাকে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন? হুম, কখনো না। এর পিছনে নিশ্চিত অন্য কেউ আছে। আপনার কি মনে হয় ভাই কে আছে? আর কি কারণ থাকতেও পারে বলে মনে হয়? রাহান ফের প্রশ্ন করে। এখন বাড়ি যা, কাল দেখা হবে। আর যে কাজটা দিয়েছি ঠিকমতো করবি। সাদনান কথাটা বলে বাইক স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে প্রস্থান ঘটালো। আর পিছনে এক ঝাঁক প্রশ্ন ভিড়ে রেখে গেল এক মানবকে। ভাইয়া, বাবা তোমাকে ডাকে। সারা সাদনানকে উদ্দেশ্য করে বলে উঠল। তুই যা, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল সাদনান। আচ্ছা। শর্টকাট জবাব দিয়ে চলে গেল সারা। সাদনান ফ্রেশ হয়ে বাবার ঘরের দিকে হাঁটা ধরল। হাসবো। এসো। শান্ত স্পষ্ট স্বরে জবাব এলো ভিতর থেকে। সাদনান দরজা ঠেলে ঘরের ভিতরে প্রবেশ করে। ডেকেছিলে? আজম মির্জা ছেলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। নিজে বসে থাকা স্থানে পাশে ছেলেকে বসতে ইশারা করে। সাদনান বিনা বাক্যে বাবার পাশে বসে পড়ে। আব্বা, আপনি কি জানেন শফিক সওদাগরের মেয়ের বিয়েটা এবার ভেঙে দিয়েছে?
আজও মির্জা কোনো ভনিতা না করে বলল। বাবা, আমি খোঁজ নিব। বাবাকে আশ্বস্ত করলো। হুম। আর একটা বিষয় আব্বা, শফিক হঠাৎ কেন প্রিয়তমাকে এত তাড়াহুড়া করে বিয়ে দিতে চাইছে? একটু খোঁজ নেবে। ও তো বলেছিল ওর মেয়েকে অনেক পড়ালেখা করাবে। তাহলে এখন কেন এইসব? আজম মির্জা চিন্তিত কণ্ঠে বলল। এর মাঝে সাদনানের মা সালেহা বেগম সাদনানের জন্য কফি আর স্বামীর জন্য চা নিয়ে উপস্থিত হলেন। হ্যাঁ আব্বাজান, আপনার বাবা ঠিক বলেছে। এই বিষয়টা একটু খোঁজ নিয়েন তো। মা, আমি খোঁজ নিব। তোমরা এ নিয়ে চিন্তা করো না। আচ্ছা, আমি গেলাম, ঘুমাবো। মা বাবা দুজনকেই কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। বুঝতে পারছি না হলো কি শফিকের হঠাৎ করে। আমিও ঠিক বুঝতে পারছি না মেয়েটাকে এ বয়সে বিয়ে দিতে বা কেন পাগল হলো শফিক ভাই। আচ্ছা যাই বলো, বিয়েগুলো যে ভেঙে দিচ্ছে সে ভালোই করছে, কি বলো? আজম সাহেব ওনার স্ত্রীর কথায় শুধু মুচকি হেসে চায়ে চুমুক দিয়ে ভাবতে মগ্ন হলো। 14 বছর ধরে তো আর এমনি এমনি চেয়ারম্যানি করে আসছি না। আমি খুব ভালো করেই জানি তোমার ছেলেই ওই বিয়ে ভেঙে দেয়। এটা ভালো, কিন্তু হঠাৎ কেন শফিক ওই মেয়েকে বিয়ে দিতে চাইছে? ও তো আমায় বলেছিল ওর মেয়েকে অনেক পড়ালেখা করাবে। ভাইজান, আপনি কি জানেন প্রিয়তা আজ আবার ওই চেয়ারম্যানের ছেলের সাথে দেখা করেছে? ক্রোধ মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলেই উঠল প্রিয়তার ফুপ্পি সুপিয়া বেগম। শফিক সওদাগর মাত্র হোটেল থেকে ফিরে ফ্রেশ হয়ে খাবার খেতে বসেছেন। মেয়ের নামে নালিশ শুনে বোনের পানে তাকালেন। আমি ওকে বলে দেব যেন ও আর বাহিরে না যায়। কথা শেষ করে শফিক মিয়া খাবার খাওয়াতে মনোযোগ দিলেন। নিজের একটা ছোটোখাটো হোটেল আছে, আগে নিজে আর একজন মিলে সামলাতো। এখন অবশ্য 4 জন কর্মচারী। হঠাৎ করে স্ত্রী চলে গেল, মেয়ের বয়স তখন 4। মেয়ের দিকে তাকিয়ে আর বিয়ে করলেন না। এদিকে আবার হোটেলের জন্য মেয়েকে সময় দিতে পারতেন না, তাই বোনকে নিয়ে এলেন নিজের বাড়ি মেয়ে দেখাশোনা করার জন্য। বোনেরও এক মেয়ে আছে। বোনকে নিয়ে আসার আরও একটা কারণ, বোনের স্বামী দেশের বাহিরে থাকেন। বোনের শ্বশুর শাশুড়ি নেই, তিনি একা মেয়েকে নিয়ে থাকেন, তাই বোনকে নিয়ে এসেছে। আর বোনের জামাইও দেশে আসলে এখানেই থাকে। বউ আর মেয়ে এখানে থাকে, তাই ভদ্রলোকও ছুটিতে এখানেই থাকে। প্রিয়তমা, তুমি কি কোনো কারণে চিন্তিত? প্রিয়তা পড়ার টেবিলে আনমনে বসেছিল। বাবার কণ্ঠ শুনে মাথা ঘুরিয়ে পিছনে দেখল দরজায় তার বাবা দাঁড়িয়ে আছে। না বাবা, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। প্রিয়তা বই ছেড়ে দরজার কাছ থেকে বাবার হাত ধরে আনলো, তারপর খাটে বসিয়ে নিজে বাবার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। শফিক নিজেও মুচকি হেসে মেয়ের মাথায় বিলি কাটতে লাগলেন। বাবা, কিছু বলবে? প্রিয়তা বাবার চোখ দেখেই বুঝল বাবা কিছু বলতে চায়, তাই বিলম্ব না করে বাবাকে চট করে প্রশ্ন করল। মা, বাবারে ক্ষমা করে দিয়েন। বাবা আপনাকে এ কয়দিনে অনেকটাই আঘাত দিয়েছে। ধরে আসায় গলায় উত্তর করলেন শফিক। না বাবা, এতে তো তোমার কোনো দোষ নেই, সব আল্লাহর ইচ্ছে। তিনি হয়তো চান না আমি আমার বাবাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাই। আমি অনেক খুশি বাবা, আর একটা অনুরোধ করব, প্লিজ বাবা, আমি আরও পড়ালেখা করতে চাই, প্লিজ। 17 বছরের মেয়ের করুণ কণ্ঠে বলা কথা শফিকের কানে যেন এখনো জঞ্জল করে বাজছে। হে মা, তুমি অনেক পড়বে। বাবা আর কখনো ওই বিষয়ে তোমার বাধ্য করব না। বাবার কথায় প্রিয়তা অনেক খুশি হলো, মনে মনে ছক কষল কালই গিয়ে সারাকে সব বলবে। তার বাবা আর তাকে এখন বিয়ে দিবে না, সেও অনেক পড়বে, অনেক বড় অফিসার হবে। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল প্রিয়তা। শফিক মেয়ের পানে তাকিয়ে ভাবে, আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। কাউকে তো আমি কথা দিয়েছিলাম আমি আমার মেয়েকে তার হাতে তুলে দেব। তাহলে অন্য কারোর জন্য কেন আমি সেই কথার খেলাফ করতে পারি? উফ, কখনো না। আমার মেয়ের সুখই আমার ভালো থাকার কারণ। মা, তুমি নিশ্চিন্তে ঘুমাও। বাবা আর কারো কথাই শুনবো না। আমি তোমার অমতে আর কিছুই করব না।
বালিশে শুয়ে মেয়ের কপালে চুমু দিয়ে ঘর থেকে প্রস্থান করলেন। যা বলেছিলাম তা করেছিস রাহান? জি ভাই, মাইশা প্রায় 1 সপ্তাহ ধরে চট্টগ্রামে আছে ফুপির বাসায়। ওর মা এই সুযোগই কাজে লাগিয়ে ভাবিকে নিয়ে দিতে চাইছিল। আর বলে থেমে গেল রাহান। সাদনান রাহানের পানে দৃষ্টি দিল। থেমে গেলি কেন? বল আর কি? রাহান আমতা আমতা করে বলল, আসলে ভাই, ওই মহিলা মাইশার সাথে আপনার বিয়ে দিতে চায়, তাই। তাই প্রিয়তাকে বিয়ে দিয়ে পথের কাঁটা সাফ করতে এসেছি। রাহানকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলে উঠল সাদনান। হ্যাঁ ভাই, উনি হয়তো কোনোভাবে টের পেয়েছেন আপনি ভাবিকে ভালোবাসেন, তাই শফিক চাচাকে ফুসলিয়ে ভাবিকে বিয়ে দিতে রাজি করিয়েছেন। আচ্ছা ভাই, আমি এটা বুঝতে পারছি না, শফিক চাচা তো আপনাকে কথা। রাহানের কথা সম্পূর্ণ করতে দিল না সাদনান। তোরা সবাই বাবার সাথে পার্টি অফিসে যা, আমি ঘন্টাখানেক বাদে পৌঁছে যাব। সাদনান কথা সমাপ্ত করে বাইক স্টার্ট দিয়ে বাজারের পথে চলে গেল। রাহান সবাইকে নিয়ে পার্টি অফিসে চলে গেল। উফ, আমার যে কি খুশি লাগছে শারু, আমি পড়ালেখা করব। সারাকে জড়িয়ে ধরে বলল প্রিয়তা। সারাও খুশি হলো, কিন্তু প্রিয়তাকে খ্যাপানোর জন্য বলল, পড়ালেখার জন্য নাকি অন্য কারোর জন্য খুশি সেটা আমি ভালো করে জানি। কি বলতে চাইছিস তুই? ভ্রুকুচকে প্রশ্ন করল প্রিয়তা। আমার ভাইয়াকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে হবে না। হুম, তোর ভাই বুঝলে তো। আচ্ছা, না বুঝলে কি আর ভেঙে দিত? সে তো আমি ছোট বলে। সারা মুখ ভেঙচি কেটে বলল, সময়ে বলে দিবে। সারা কিছু মনে করবার মতো হঠাৎই বলে উঠল, শোন, মা তোকে যেতে বলেছে, তোকে নাকি অনেকদিন হয় দেখে না। আজ কলেজ থেকে ফেরার সময় বাবাকে বলে দেখি। কথা বলতে বলতে দুজনে ক্লাসে চলে এলো। শফিক সওদাগরের আর আজম মির্জার শৈশব থেকে দুজন একসঙ্গে বেশ ভাব, তাই দুই পরিবারের মাঝে বেশ ভালো একটা সম্পর্ক। আসসালামু আলাইকুম চাচা। হঠাৎ কারোর কণ্ঠ শুনে পিছনে ফিরে বেশ অবাক হলেন, তবে নিজেকে সামলে সালামের উত্তর করলেন। ওয়ালাইকুম আসসালাম, বসো বাবা। তোমাদের বাড়ির সবাই কেমন আছে? জি চাচা, ভালো। তা হঠাৎ কিছু কি হয়েছে? জি চাচা, অনেক কিছুই হয়ে যেত যদি না আমি কিছু করতাম। কেন করলেন এমন? শফিক মাথা নিচু করে নিলেন। কিভাবে তিনি একজনকে কথা দিয়ে তার খেলাপ করতে পারেন? বেশ অপরাধী গলায় বললেন, দেখো বাবা, তোমার সাথে আমার মেয়ের যায় না। তুমি কোথায় আর আমার সম্পর্কে তো তোমরা জানো। সাদনান কিছুটা অবাক করা কণ্ঠে বলল, আপনি এসব কি বলছেন? আপনি আমার বাবার সাথে সেই ছোট্টবেলা থেকে একসঙ্গে থেকেছেন, তারপরেও কি করে এসব বলতে পারছেন? তাছাড়া আমি যখন 1.5 বছর আগে আপনাকে বলেছিলাম, তখন আপনি বলেছিলেন প্রিয়তা ছোট, একটু বড় হয়ে নিক, আপনি নিজে তাকে আমার সাথে বিয়ে দেবেন। আর এখন অন্য কোথাও বিয়ে দিতে চাইছেন। প্রিয়তার ফুফি চাইছে মাইশার বিয়েটা তোমাদের সাথে দিতে। মাইশা নাকি তোমাকে পছন্দ করে। চাচা, আপনি নিজে একবার মাইশাকে জিজ্ঞেস করবেন। আর হ্যাঁ, আমি চাইলে আপনার মেয়েকে 1.5 বছর আগেই বিয়ে করতে পারতাম, কিন্তু কিছু করিনি, কারণ আমি চাইতাম আপনার মেয়ে আমায় ভালোবেসে গ্রহণ করুক। আর কাল আমি আপনার মেয়ের চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। আমার আর কিছু চাই না। আমি 2-1 দিনের মাঝে আবার ঢাকা ব্যাক করব, ফিরে এসে বাবাকে আপনার কাছে আসতে বলবো। শফিককে কিছু বলতে না দিয়ে সাদনান বসা ছেড়ে উঠে চলে এলো। বাহিরে এসেই দেখলো সারা আর প্রিয়তা দুজনেই হোটেলের সামনে দাঁড়িয়ে। তোরা এখানে? সারাকে উদ্দেশ্য করে প্রশ্নটা করলো সাদনান। হঠাৎ সাদনানকে দেখে দুজনে কিছুটা চমকে উঠল, সাথে ভয়ও পেল। সারার হাত চেপে ধরল প্রিয়তা। কাল রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছে। কি হয়েছিল, হঠাৎ কি করে এত সাহস কোথা থেকে এসেছিল কে জানে। প্রিয়তার ভাবনার মাঝে সারা বলে উঠল, আসলে হয়েছে কি ভাই, মা প্রিয়তাকে নিয়ে যেতে বলেছে, তাই চাচার কাছে বলতে এসেছি। আমতা আমতা করে বলে।
সাদনান একবার আর চোখে প্রিয়তার পানে তাকায়, যে এখন বাম হাত দিয়ে নেভি রঙের কলেজ ড্রেসটা খামচে ধরে নিচের দিকে তাকিয়ে। মেয়েটা ওকে দেখলে ভয় পায়। কাল হঠাৎ থাক এসব কথা। সাদনান এসব ভাবনা সাইডে রেখে সারার দিকে শান্ত দৃষ্টি দিয়ে বলল, তাড়াতাড়ি বাসায় চলে যাবি। বলে বাইকে উঠে ধুলো উড়িয়ে চলে গেল। ওরা দুজনেও হোটেলের ভিতর এলো। শফিক সাদনানের বলা কথাগুলো ভাবছে। উনি জানেন সাদনান একবার যখন বলে দিয়েছে তখন সাদনানের কথা নড়চড় হবে না। তিনি নিজেও চায় না নড়চড় হোক। এসব ভাবনার মাঝে কানে ভেসে এলো তার একমাত্র রাজকন্যার কণ্ঠ। বাবা। শফিক মেয়ের পানে তাকায়, তারপর নিজে উঠে মেয়েকে নিজের এক বাহুতে পুরে নিল আর সারার এক হাত ধরে দুজনকে নিয়ে বসে বলল, কলেজ কেমন কাটলো? প্রিয়তা চট করে বলল। ভালো বাবা। শফিক সারার দিকে তাকায়। তা কি মনে করে দুই মা আজ একসঙ্গে? শফিক মিয়া জানেন দুজনে নিশ্চয়ই কোনো মতলব নিয়ে তবেই এসেছে, তাই সোজা সাপটা প্রশ্ন করল। সারা আমতা আমতা করে বলল, চাচা আসলে মা বলেছে প্রিয়তাকে আজ আমার সাথে নিয়ে যেতে। বলে মাথা নিচু করে নিল। শফিক মেয়ের পানে দৃষ্টি দেয়, যে আপাতত বাবার দিকে অনুমতির আশায় তাকিয়ে। শফিক মেয়ের দিকে দৃষ্টি রেখে বলল, আমার মা যদি চায় তবে। সারা খুশি হলো, সাথে প্রিয়তাও, কিন্তু বাবা সামনে বলে তা প্রকাশ করল না। শফিক মিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরল দুজনে। একজন প্রেমিক তার প্রিয়তমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রয়েছে, যেন ছেড়ে দিলে পালিয়ে যাবে। হ্যাঁ, যাবেই তো। আজ তো তাদের শেষ দেখা। আর বুকে লেপ্টে থাকা রমণীটা, সে তো একটু পরপর ফুপিয়ে উঠছে, হয়তো কান্না করছে প্রিয় মানুষটার থেকে দূরে যেতে হবে বলে। বেশ অনেকটা সময় পর পুরুষটা তার বুকে লেপ্টে থাকা রমণীটার গালে আলতো করে ধরে মুখটা উঁচু করে অধর জোড়া ছুঁয়ে দিল রমণীটার কপালে। প্রিয় মানুষটার ছোঁয়া যেন কান্নাগুলো আরো বেশি করে বাহিরে বেরিয়ে আসতে চাইল কি? হয়তো তাই। তবে রমণীটা নিজেকে সামলে নিয়ে মানবটাকে প্রশ্ন করল, কবে যাবেন মা আর মামার কাছে আয়ান ভাই? যাব, খুব শীঘ্রই যান। বাবা রাহাত ভাই দেশে আসবে এই মাসের মধ্যে, আর কটা দিন কষ্ট করেছেন। আয়ান উত্তর দিয়ে আবারও জড়িয়ে নিল তার প্রিয়তমাকে। মাইশা, তোর হলো? রুমের বাইরে থেকে মিষ্টি কণ্ঠে কেউ প্রশ্ন করল। মাইশা ছিটকে দূরে সরে এলো। চোখের পানিটুকু মুছে পিছনে ফিরে দেখলো বাহিরে থাকা মানুষটা ঘরে প্রবেশ করেছে। হ্যাঁ আয়না আপু শেষ, চলো। আয়না ভাইয়ের পানে দৃষ্টি দিল একবার, তারপর মাইশার দিকে তাকিয়ে বলল, মন খারাপ করে না সোনা। তোর ফুপা আর তোর রাহাত ভাই দেশে ফিরলে তোদের বাসায় যাব আমরা। এখন চল, তোর ডাইনি মা সেই সকাল থেকে ফোন করে করে আমায় জ্বালিয়ে মারছে। তোকে কখন পাঠাবো, এখনো পাঠাইনি জানলে আমার আর রক্ষে নেই। আয়নার কথায় ফিক করে হেসে দিল মাইশা। এটা দেখে আয়না বলল, এই তো আমার লক্ষ্মী বোন, আর কান্নাকাটি নয়। আয়ান, যা যা গাড়ি বের কর, আমরা আসছি। আয়ান একবার মাইশার দিকে তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আয়ান চলে যেতে মাইশা আয়নাকে জড়িয়ে ধরল। ইনিয়া কই আপু? ওকে তো দেখছি না। ও ঘুমিয়ে আছে। ভালো হয়েছে, নয়তো তুই যেতে পারতি না, আবার তোর সাথে যাওয়ার জন্য বায়না ধরতো। মাইশা মুচকি হেসে বলল, ঠিক বলছো, আচ্ছা চলো। বলে আয়না মাইশাকে নিয়ে নিচে এলো। সাবধানে যাস বোন, রাস্তায় কেউ কিছু দিলে ভুলেও নিবি না সোনা। আয়নার কথায় আয়ান বেশ বিরক্ত হলো, তবে মাইশা বেশ মনোযোগ সহকারে কথাগুলো শুনছে, কারণ এটা ওর কাছে নতুন নয়। মাইশা চট্টগ্রাম এলে আয়না প্রতিবার এসব বলে, তাই মাইশার আর এখন বিরক্ত হয় না। আপু তোমার হয়েছে, ও বাচ্চা নয়, অনার্সে পড়ে, তাই তুমি এসব বন্ধ করো। তারপর মাইশার দিকে তাকিয়ে বলল, এই তুই আসবি নাকি আমি তোর ব্যাগ নিয়ে স্টেশন গিয়ে রেখে আসবো? আয়না আয়নের দিকে কটমট করে তাকালো, যেটার মানে আমি তোকে পরে দেখে নিব। আর আয়নের কথা শুনে চট করে গাড়ির দরজা খুলে আয়নের পাশে বসে পড়ল। তারপর জানালা দিয়ে বাইরে তাকিয়ে আয়নাকে উদ্দেশ্য করে বলল,
আসি আপু, ইনিয়াকে দেখে রেখো। মাইশার কথা শেষ, আয়ান গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আয়ানকে আর কিছু বলার সুযোগ দিল না। আপনার বিয়ে করার খুব শখ তাই না প্রিয়তা? আয়নাকে আর কিছু বলার সুযোগ দিল না। প্রিয়তা বিকেলে ছাদে দাঁড়িয়েছিল। সারা ঘুমিয়ে আছে, তাই প্রিয়তা একা। হঠাৎ এমন কথায় বেশ অবাক হলো, সাথে ভয়ও পেল। কারণ এমন শান্তভাবে সাদনান তখন কথা বলে যখন সাদনান রেগে থাকে। প্রিয়তার পেছনে ফিরতেও ভয় লাগছে, তবুও অনেক কষ্টে পিছনে ফিরে দেখতে পেল সাদনানের রাগী চেহারা। এতে যেন আরও এক দফা ভয় পেল। প্রিয়তা কিছু বলার জন্য মুখ খুলবে, কিন্তু সাদনান সেটা হতে দিল না। তার আগে তিরতির করে বলে উঠল, আমি আপনার বিয়ে করার শখ মিটিয়ে দেব, আর কয়টা দিন অপেক্ষা করুন। এতদিন আমি একা আগুনে পুড়েছি, এখন থেকে আপনিও পড়বেন। সারা, যা তোমার প্রিয়তাটাকে ডেকে নিয়ে আয়। দুপুরে খাবার খেলো শুধু, বিকেলে কত করে বললাম তবুও নাস্তাটা খেলো না। কি হয়েছে কি জানি। সারা চমকে উঠল, ভাইয়ের দিকে দৃষ্টি দিল। সাদনান সোফায় বসে ফোন নিয়ে ব্যস্ত। সারা ভাইয়ের পানে তাকিয়ে ভাবে, ভাইয়া কিছু বলেনি তো আমি যখন ঘুমিয়েছিলাম তখন। এই জন্য কি প্রিয়তার চোখ মুখ ফোলা ছিল হয়তো। সারার ভাবনার মাঝে সালেহা বেগম আবার বলে উঠল, সারা, তুই এখনো বসে আছিস? মেয়েটাকে ডেকে নিয়ে আয়। সেই দুপুরে খেয়েছে, আর এখন রাত 10টার বেশি বাজে। জলদি ডেকে নিয়ে আয় মা। এর মধ্যে আজম মির্জা নিজের কক্ষ থেকে বেরিয়ে এলেন। তিনিও এসব শুনে সারাকে তাগাদা দিলেন প্রিয়তাকে ডাকার জন্য। সারা আর বিলম্ব না করে চট করে উপরে চলে গেল। সারা প্রিয়তাকে নিয়ে এলে সবাই খাবার খেতে বসে যায়। শুধু প্রিয়তা খাবার নাড়াচাড়া করছে। এটা দেখে সালেহা বেগম বলল, কি হয়েছে তোর? খাবার না খেয়ে নাড়াচাড়া কেন করছিস? প্রিয়তা চমকালো, মাথা তুলে দেখলো সবার দৃষ্টি ওর দিকে, শুধু সাদনান বাদে। প্রিয়তা মুখে মেকি হাসি টেনে আমতা আমতা করে বলল, খাচ্ছি তো। হুম। খাবার খেয়ে সবাই ঘরে চলে গেল। সারা রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে খাটে গিয়ে প্রিয়তার পাশে বসে বলল, ভাইয়া কিছু বলেনি তো আমি যখন ঘুমিয়েছিলাম তখন। প্রিয়তা সারার দিকে ফিরে আচমকাই সারাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। যেন এতক্ষণ কান্নাগুলো আটকে ছিল, এখন কারোর ছোঁয়ায় সব কান্না বেরিয়ে আসতে চাইছে। সারা প্রিয়তার পিঠে হাত রাখলো, আস্তে করে বলল, কি হয়েছে বলবি না আমায়? বিশ্বাস কর শাহরু, আমি নিজ ইচ্ছে বিয়ে করতে রাজি হইনি। বাবা আর ফুপি মিলে জোর করেছে। তুই তো জানিস ফুপি কেমন। প্লিজ ওনাকে বল না। আচ্ছা আচ্ছা বলবো, তুই কান্না থামা প্লিজ। সারা উঠে গিয়ে পাশের সেন্টার টেবিল থেকে পানি এনে প্রিয়তাকে খাইয়ে দিল। প্রিয়তা কিছুটা শান্ত হলো। সারার মাথায় একটা বুদ্ধি এলো। প্রিয়তার মন ভালো করার জন্য সারা চট করে উঠে দরজাটা খুলে বেরিয়ে যেতে যেতে বলল, তুই বস, আমি আসছি। সারা বেশ অনেকটা সময় পর রুমে এলো, হাতে দুটো শাড়ি নিয়ে। এটা দেখে প্রিয়তা খুশি হলো, কিন্তু বিকেলে সাদনানের বলা কথাগুলো মনে হতে মুখ মলিন করে বলল, এই রাতের বেলা তুই এই শাড়ি কেন এনেছিস? সারা প্রিয়তার কাছে এসে প্রিয়তাকে খাট থেকে তুলে শাড়ির সাথে সব যাবতীয় জিনিস দিয়ে ঠেলে ওয়াশরুমে পাঠাতে পাঠাতে বলল, একটা তুই পারবি আর একটা আমি, তারপর ছাদে গিয়ে লাইট দিয়ে ছবি তুলবো, অনেক সুন্দর হবে। যা জলদি করে সব পরে আয়, আমি এই শাড়ি পরিয়ে দিব। প্রিয়তা আর কিছু বলল না। ওয়াশরুম থেকে সব পরে বেরিয়ে দেখলো সারার শাড়ি পরা শেষ। প্রিয়তা বেরোতেই সারা প্রিয়তাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে দিল। তারপর হালকা করে সেজে দুজনে ছাদে চলে গেল। তারপর দুজনে মিলে কিছু ছবি তোলবার পর সারা হঠাৎ করে বলল, তুই 2 মিনিট দাঁড়া, আমি নিচ থেকে একটা গল্পের বই নিয়ে আসছি। আচ্ছা। সারা চলে যাওয়ার পর প্রিয়তা একটু সাইডের দিকে গিয়ে দাঁড়ালো। বেশ অনেকক্ষণ পরও যখন সারা আসছে না, তখন প্রিয়তা পিছনে ফিরে দেখলো ওর পিছনে সাদনান দাঁড়িয়ে আছে। কিছুটা ভয় পেয়ে এক পা পিছিয়ে যেতে নিলে সাদনান প্রিয়তার হাত ধরে এক ঝটকায় সাদনানের সামনে এনে দাঁড় করালো। প্রিয়তা সাদনানের চোখের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল। কিছু তো আছে ওই চোখে, কেমন নেশার মতো।
বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। প্রিয়তার ভাবনার মাঝে কোমরের শীতল হাতের স্পর্শে চমকে তাকালো সাদনানের দিকে। সাদনানের কোনো হেলদোল নেই, সে এক দৃষ্টিতে তাকিয়ে প্রিয়তার পানে। প্রিয়তার শরীর যেন হিম হয়ে এলো, নড়াচড়া করার মতো শক্তিও পাচ্ছে না। সাদনান প্রিয়তার এত কাছাকাছি এই প্রথম এসেছে। হয়তো নিজের ভালোবাসার মানুষটার এই রূপটাকে উপেক্ষা করতে পারছে না, তাই তো না চাইতেও এতটা কাছে চলে এসেছে। প্রিয়তা ছোটার জন্য ছটপট করছে, কিন্তু সাদনান, সে তো তার প্রেয়সী রূপে এতটাই মগ্ন যে তার কোনো দিকে খেয়াল নেই। সাদনানকে মুখটা এগিয়ে আনতে দেখে প্রিয়তা সাদনানকে শরীরে সর্বশক্তি প্রয়োগ করে ধাক্কা দিল। এতে যেন সাদনানের হুঁশ এলো। সে পিছন ফিরে মাথা চুল খামচে ধরল। আর ভীতু প্রিয়তা, সে তো ভয়ে মাথা তুলেও তাকাচ্ছে না। সাদনান ভাই কি করতে যাচ্ছিল? আল্লাহ, এই মানবটার সামনে কি করে যাবে এখন সে? ইস, কি লজ্জা! আচ্ছা, সাদনান ভাই কি রেগে গেল তাকে এভাবে বাধা দেওয়াতে? এই জন্যই বুঝি তার দিকে ফিরেও তাকাচ্ছে না। প্রিয়তার এত এত প্রশ্নের ভাবনার ভিতর সাদনান বেশ শান্ত কণ্ঠে বলে উঠল, আজ যেটা করেছেন, বিয়ের পর ভুলেও এমনটা করবেন না। সম্পূর্ণ আমার না হওয়া পর্যন্ত যেন আর শাড়িও পরতে না দেখি। কথাগুলো আপনার মন এবং মস্তিষ্কে গেঁথে নিন, মিস প্রিয়তা সওদাগর। একজন প্রেমিকা তার ভালোবাসার মানুষটার সঙ্গে ফোনে মনের কথা আদান প্রদান করতে ব্যস্ত। ঠিক তখনই রুমের দরজাটা খট করে খুলে কেউ রুমে এলো। ফোন হাতে দাঁড়িয়ে থাকা রমণীটা ভয়ে স্তব্ধ হয়ে গেল। থমথমে কণ্ঠে কিছু বলতে যাবে, ঠিক তখন সামনে থাকা ব্যক্তিটা তীর তীর করে বলে উঠল, তোর এতক্ষণ লাগলো একটা বই নিয়ে যেতে? আসলে প্রিয়তা হয়েছে কি, তোর আর কিছু বলতে হবে না, আমি ঘুমাবো। বলে প্রিয়তা ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সারা বই নিতে এসে যখনই চলে যেতে পা বাড়ালো, ঠিক তখন ওর হাতে ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আর লেখাটা ভেসে উঠতে হাত থেকে বইটা সেন্টার টেবিলে রেখে বেশ খুশি মনে কলটা রিসিভ করে ব্যক্তিটার সঙ্গে আলাপ করতে ব্যস্ত হয়ে পড়ল। আর ওইদিকে যে কাউকে অপেক্ষার প্রহরে রেখে এসেছে সে কথা বেমালুম ভুলে বসে আছে। হঠাৎই চোখের সামনে সব অন্ধকার হয়ে আসাতে ভাবনার সুতো কাটল সারার। বুঝতে বাকি রইল না প্রিয়তা লাইট অফ করে দিয়েছে। তড়ি ঘড়ি করে গিয়ে খাটে উঠে প্রিয়তাকে জড়িয়ে ধরে ন্যাকা সুরে বলল, জান তুই এমনটা করতে পারলি? তুই তো জানিস আমার অন্ধকার ভয় করে। এই ছাড় ছাড়, তুই তোর ওই রাহানকে গিয়ে জড়িয়ে ধর, আমাকে ধরবি না? যখন আমাকে একা একা ছাদে রেখে ঘরে এসে তোর রায়হানের সাথে কথা বলছিস, আমার কথা তখন মনে পড়েনি না? বলতে বলতে উঠে বসে নিজেকে সারার বাহুডোর থেকে মুক্ত করে নিল। সারাও ছেড়ে দিয়ে বেশ ভাব নিল। যদিও তার অন্ধকারে প্রিয়তা চোখে ফুটল না, তবে গলা বেশ গম্ভীর করে বলে উঠল, একা নাকি কেউ ছিল? প্রিয়তা চমকালো, হক চকিয়ে উঠল। থমথমে গলায় বলল, মানে? তুই জানিস না আমাদের বাড়িতে তো আবার লম্বা হেরের মতো একটা ভূত আছে, সেটার সাথে ছিলি আর কি। তবে কিছু করে না, শুধু একটু একটু ধমকায়ে যা, এর থেকে বেশি কিছু না। প্রিয়তা ভূতের কথা শুনে ভয় পেলেও তবে পরে বুঝতে পেরে হু হা করে হেসে দিল, সাথে সারাও। সারা মনে মনে ভাবছে, যাকে মনটা তো ভালো করতে পেরেছে বোনের মতো বান্ধবীর। এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে দুজনে ঘুমের দেশে পাড়ি দিল। কাল কি হবে জানতে পারলে হয়তো কেউ একজন না ঘুমিয়ে রাত পার করে দিত। আমার কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। যদি তোর মামা এমপি ছেলের ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তাহলে তুই হ্যাঁ বলে দিবি, বুঝেছিস? মাইশা বেশ অবাক হলো, তার মা এসব কি বলছে। কিছু না বোঝাতে মাইশা ফের তার মাকে প্রশ্ন করলো, কি বলছো মা? আমি ঠিক বুঝিনি। এতে না বোঝার কি আছে? তোর মামার সাথে কথা বললেই বোঝা যাবে। শুধু কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ বলে দিবি, বাকিটা আমি সামলে নিব। কথাটা বলে সুফিয়া বেগম মাইশার ঘর ত্যাগ করলেন। আর মাইশা ভাবতে লাগলো তার মা কিসের কথা বলছে। কোনোভাবে মামাকে সাদনান ভাইয়ের ব্যাপারে ভুল বোঝাতে চাইছে না তো?
এমন হলে যে মামার সাথে এখনই আমার কথা বলতে হবে। মা ভাইয়া কোথায়? নাস্তার টেবিলে সাদনানকে দেখতে না পেয়ে প্রশ্ন করলো সারা। সাদনানের মা মুখটা মলিন করে উত্তর করলো, সেই ভোরবেলায় ঢাকার উদ্দেশ্যে বেরিয়েছে, মিটিং আছে নাকি বলল। প্রিয়তার মুখটা মলিন হয়ে এলো। আচ্ছা তোরা খেয়ে নি, ক্লাসে লেট হয়ে যাবে নয়তো। বলে তিনি কিচেনে চলে গেল। সারা আর প্রিয়তা অল্প খেয়ে সালেহা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কাল কি হয়েছিল সাদে? হাঁটতে হাঁটতে আচমকাই প্রশ্ন করল। প্রিয়তা সারার দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। তোর কি মনে হয় আমি তোর ভাইকে চলে যেতে বলেছি? আমি এমনটা বলতে চাইনি। ভাইয়া তো এত সকালে কোথাও যায় না, তাই ভাবছি তোর সাথে রাগ করে চলে যায়নি তো। প্রিয়তা বেশ চমকালো। সত্যি তো, সেটা একবারও ভেবে দেখেনি। তবে কি কাল ওনাকে ধাক্কা দেওয়াতে উনি আমার ওপর রেগে আছে, ভোরে ঢাকা চলে গিয়েছে? প্রিয়তা এসব ভাবনা বাদ দিয়ে সারাকে বলল, আমি কিছু বলিনি। আচ্ছা এসব বাদ দে, এখন ক্লাসে চল। মায়েশার আজ ক্লাস নেই, তাই ভার্সিটিতে যায়নি। সোফায় বসে চিপস খেতে খেতে টিভি দেখছে। তখনই বাসার কলিং বেল বেজে উঠল। মায়েশা ভাবছে তার মা তো ঘুমিয়ে আছে, আর মামা আজ হোটেলে যায়নি। আর প্রিয়তা তো এখন বাসায় ফেরার কথা না। তবে কে এলো এ সময়? মায়েশার ভাবনার মাঝেই মায়েশার মা বেশ বিরক্ত নিয়ে রুম থেকে মায়েশাকে ডেকে দেখতে বলল কে এসেছে। মাইসা সব ভাবনা বাদ দিয়ে দরজাটা খুলে অবাক হলো, সাথে খুশিও। তবে নিজেকে সামলে সামনের মানবটাকে জড়িয়ে ধরে বলল, আপু তুমি? সাদনান মিটিং শেষ কুমিল্লা নিজ বাড়ি ফিরছে। সে ঢাকায় থাকলেও তার মনটা যেন প্রিয়তার কাছে রয়েছে। কাল একটু বেশি বেশি হয়ে গেছে কি? হয়তো তাই। দিন দিন যেন আরও দিশেহারা অবস্থা হয়ে যাচ্ছে। কেন কাজে মন বসে না? মেয়েটাকে শিগগির নিজের করে নিতে হবে, আর দূরে রাখা যাবে না। ফোনের রিংটোনের শব্দে সাদনানের ভাবনার ছেদ হলো। সাদনান ফোনটা পাশের সিট থেকে হাতে নিয়ে দেখল রাহান কল দিয়েছে। সাদনান ভ্রুজোড়া কুঁচকে নিল। রাহান কেন কল দিয়েছে? আবার কিছু হলো কি? ভাবতে ভাবতে কলটা রিসিভ করলো। কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগে উপাস থেকে কিছু শুনে চোয়াল শক্ত করে বলল। ঠিক আছে। তারপর কলটা কেটে দাঁতে দাঁত পিষে বলল, কেন বারবার আমাকে কঠোর হতে বাধ্য করেন প্রিয়তা? শুধু আয়ান নয়, আমরা সবাই আছি মামুনি। কোনো পুরুষালী কণ্ঠ শুনে সোজা হয়ে সামনে তাকাতেই দেখল আয়ান, রাহাত আর মাইশার ফুপা আজমল চৌধুরী দাঁড়িয়ে আছে। আর কথাটা আয়ানের বাবা আজমল চৌধুরী বলছেন। মাইশা সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করে ভিতরে আসতে বলল। এর মধ্যে শফিক সওদাগর, সুফিয়া বেগম দুজনই ড্রয়িং রুমে এসে হাজির হয়েছে। সবাইকে দেখে বেশ অবাক হলেন সুফিয়া বেগম। তবে শফিককে দেখে মনে হচ্ছে না সে অবাক হয়েছে। এমনভাবে কথা বলছে মনে হয় আগে থেকে জানতো। এই জন্য কি আজ হোটেল যায়নি? ভাই কি জানতো ওনারা আসবেন? কই, আমাকে তো কিছু বলল না। এত এত প্রশ্ন সাইডে রেখে সবারই সাথে কুশল বিনিময় করে সবাইকে ফ্রেশ হতে বলে তিনি কিচেনে গেলেন নাস্তার ব্যবস্থা করতে। মাইশা ইনিয়াকে কোলে নিয়ে সোফায় বসে আছে, আর সবাই উপরে ফ্রেশ হতে চলে গেছে। সুফিয়া বেগম কিচেন থেকে সব দেখছেন। শফিক ইনিয়ার সাথে বেশ ভাব হয়েছে। কিছুক্ষণ পর মাইশা ইনিয়াকে নিয়ে চলে গেল। আয়না ডাকছে। মাইশা যেতে সুফিয়া বেগম ভাইয়ের কাছে এলো। ভাইজান আপনি জানতেন ওনারা সবাই আসবে? শফিক বেশ শান্ত কণ্ঠে বলল, জানবো না কেন, আমি নিজেই তো ওনাদের আসতে বলেছি। ওনারা অবশ্য এখন আসতে চায়নি। কাল দেশে ফিরেছেন আজমল আর ওর মেয়ে জামাই। ওনারা পরে আসতে বলেছিল, আমি জোর করাতে এসেছে। আমাকে তো জানালেন না, আর হঠাৎ করে কেন ওনাদের আসতে বললেন? একটু পর সব বুঝতে পারবি। আর হ্যাঁ, তুই যেটা বলছিলি সেটা কোনো দিন সম্ভব না। অন্তত তুই নিজ থেকে যে কষ্টটা পেয়েছিস সেটা নিজের মেয়েকে বা আমার মেয়েকেও পেতে দিস না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তাই একটু পর যা হবে সব মেনে নিলেই তোর মেয়ের সুখ। কথা শেষ করে শফিক একদণ্ড দাঁড়ালো না, হনহনিয়ে নিজ কক্ষের দিকে পা বাড়ালো।
17 কি 18 বছর বয়সে তরুণ ছেলেটার কপাল ঘেমে চিকচিক করছে, আর ছেলেটা একটু পরপর হাত দিয়ে তা মুছে ফেলার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা দেখে সামনে দাঁড়িয়ে থাকা 28 বছরের পুরুষটা হাসলো। তাকে দেখে ছেলেটার ভয়ে হাঁটু কাঁপছে। এই ছেলে নাকি তার প্রিয়তমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, আবার প্রেম করবে না বলাতেও হাত ধরেছে, বাজে কথাও বলেছে। যে মেয়েটাকে এখন পর্যন্ত নিজেও একটা ধমক দিয়ে কথা বলে নাই, আর এই ছেলে নাকি বাজে কথা বলেছে, আবার হাত। ভাবা যায় এত কিছু? উহুম, একদম নয়। মানবটার দৃষ্টি শান্ত, হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কিসে পড়ো তুমি? বাবার নাম কি? আমাকে চেনো? ছেলেটা হঠাৎ মানবটার হাঁটু জড়িয়ে ধরে। কাপা কাপা ঠোঁটে কিছু বলতে চাইল কি হয়তো, কিন্তু মুখ দিয়ে কিছু বের করতে পারছে না। তবে হার মানেনি। অনেক কষ্টে যেন মুখ দিয়ে কিছু বলবার আগে পুরুষটি ওকে টেনে উঠালো। চল শক্ত করে ফের বলে উঠল, যা বলেছি তার উত্তর দাও। তরুণ ছেলেটা ভয়ে মাথা নুইয়ে নিল। বেশ অনেকটা সময় নিয়ে শান্ত হয়ে আস্তে করে বলে উঠল, প্লিজ সাদনান ভাই, বাবার কাছে কিছু বলবেন না। আমি কাল এই কলেজ ছেড়ে চলে যাব, আর কখনো ভাবিকে জ্বালাবো না। প্লিজ ভাই, প্লিজ বাবাকে কিছু বলবেন না। বলে ছেলেটা কেঁদে উঠল। সাদনান রাহানকে কিছু ইশারা করলো। রাহান কোথাও চলে গেল। এটা দেখে ছেলেটা পাগলের মতো বলতে লাগলো, প্লিজ ভাই, প্লিজ আমায় মারবেন না। আমি আর কিছু বলার আগেই রাহান প্রিয়তা আর সারাকে নিয়ে আসে। বলেছিলাম না কোনো ছেলের সাথে কথা বলবি না। চল শক্ত করে সারার উদ্দেশ্যে প্রশ্ন করে। সারা ভাইয়ের এই রূপ দেখে মিনমিন করে বলল, আমার কথা বলতে চাইতাম না, ওর রোজ নিচ থেকে এসে প্রিয়তার সঙ্গে কথা বলতে চাইতো। সারার কথায় প্রিয়তা বেশ ভালো করে বুঝতে পারছে আজ ওর খবর করে ছাড়বে সাদনান। সাদনান কয়েকজন ছেলেকে বলল ছেলেটাকে নিয়ে যেতে আর কলেজ থেকে টিসির ব্যবস্থা করতে। ওরা ছেলেটাকে নিয়ে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে চলে গেল। সাদনানও ওদের নিয়ে গাড়ির কাছে যেতে নিলে ওর একটা ফোন আসাতে সাদনান সারাকে বলল, যা গাড়িতে গিয়ে বস, আমি আসছি। ওরা দুজন চলে এলো। সারা প্রিয়তাকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, ওই দিন কি যেন বলেছিল, আমার ভাই তুই ছোট বলে বিয়ে ভেঙে দেয়, তো আজ কি বললি রে জান? বলে হাসতে লাগলো। আর প্রিয়তা নিজেই নিজের মনকে প্রশ্ন করে বসলো, সত্যি কি উনি আমায় ভালোবাসে? সারা হাসতে হাসতে গাড়ির পিছনের সিটে বসে পড়ল। প্রিয়তা বাহিরে দাঁড়িয়েছিল। সাদনান এসে প্রিয়তার কাছে গিয়ে সামনে দরজাটা খুলে দিল আর নিজেও ঘুরে গিয়ে ড্রাইভিং সিটে বসে গেল। প্রিয়তাকে উঠতে না দেখে সাদনান দাঁতে দাঁত চেপে বলল, আজ এখানে থাকার ইচ্ছে আছে নাকি? বাক্যগুলো কর্ণপাত হতে প্রিয়তা চট করে গাড়িতে উঠে পড়ল। এটা দেখে সারা ফিক করে হেসে দিল। সাদনান পিছনে ফিরতে সারা মুখে তর্জনী আঙ্গুল ঠেকিয়ে চুপ হয়ে গেল। সাদনানও গাড়ি স্টার্ট দিল। একটু সামনে গিয়ে সাদনান গাড়ি দাঁড় করালো। সামনের দিকে তাকিয়ে থেকে বলল, প্রিয়তা, সিট বেল্টটা বাঁধুন। প্রিয়তা হঠাৎ গাড়ি থামাতে সাদনানের দিকে চাইল, তবে তার কান পর্যন্ত সাদনানের কথা যায়নি। সে তো তার পাশে বসা সুদর্শন পুরুষটিকে দেখতে ব্যস্ত। সাদনান বুঝলো তার প্রেয়সী তার দিকে চেয়ে, আর কোনো কথাও যে তার কান পর্যন্ত যায়নি সেটাও বুঝলো। সাদনান একবার আর চোখে পিছনে বনের পানে চাইল, যে এখন গেমস খেলতে ব্যস্ত। একটু আগে সাদনানের কাছ থেকে ফোনটা নিয়েছে সারা। সাদনান চট করে ঝুঁকে এসে প্রিয়তার সিট বেল্ট পরাতে পরাতে বলল, আমাকে দেখার জন্য সারা জীবন পাবেন, কিন্তু সিট বেল্ট না বাঁধলে যে কোনো সময় ক্ষতি হতে পারে। আর আপনার কিছু হলে আপনাদের থেকেও আমার হৃদয়ে রক্তক্ষরণ বেশি হয়। এত সব এত জলদির সাথে হয়েছে যে প্রিয়তা বুঝতে একটু বেগ পেতে হলো। কি বললেন উনি? আমার কষ্টে ওনার হৃদয়ে রক্তক্ষরণ হয়? ভাইয়া, আমরা সবাই প্রিয়তাদের বাড়ির দিকে কেন যাচ্ছি? তুই আমাকে আমাদের রাস্তার মোড়ে কেন নামিয়ে দিলি না? হঠাৎ সারা প্রশ্ন করাতে প্রিয়তা বাহিরে তাকালো।
এ তো সত্যি। উনি কি তবে বাবার কাছে কলেজে সব বলে দিবে? প্রিয়তার ভাবনার ছেদ হলো সাদনানের কথায়। মা আর বাবা ওখানেই আছে, তাই আমাদেরকে ওখানে যেতে বলেছে। সারা ছোট করে বলল। ও কিন্তু সারাকে পুরো কথা সম্পূর্ণ করতে না দিয়ে প্রিয়তা প্রশ্ন করলো। কেন? বাড়িতে কিছু হয়েছে? বাবা, বাবা ঠিক আছে তো? কি হলো বলুন, বলুন না। সাদনান হঠাৎ গাড়ি ব্রেক করলো, তারপর প্রিয়তার দিকে তাকিয়ে বলল। আমরা এসে গেছি, আপনি নিচে গিয়ে দেখে নিন। প্রিয়তা পুরো কথা সম্পূর্ণ না শুনেই সিট বেল্ট খুলে দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। পিছন পিছন সারা সাদনান ভিতরে গিয়ে দেখলো প্রিয়তা তার বাবাকে জড়িয়ে ধরে আছে, আর সোফায় আজম মির্জা আর একটা ওর বাবার বয়সী লোক ওনার পাশে বসে, আর তাদের ঠিক সামনে সোফায় ওর থেকে 2-1 বছরে ছোট হবে একটা ছেলে বসে আছে। ওদের দেখে সুফিয়া বেগম বলল। তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো। এই প্রিয়তা, তুই এসেই বাবার কাছে বসে গেলি? যা, সারাকে আর সাদনানকে ফ্রেশ করে নিয়ে খেতে আয়। প্রিয়তার দিকে তাকিয়ে কথাগুলো বলে আবার কিচেনে চলে গেল। প্রিয়তা উঠে সারাকে নিয়ে চলে গেল। সাদনান গিয়ে তার বাবার পাশটায় বসলো। তার বাবাকে কিছু জিজ্ঞেস করবার জন্য মুখ খুলবে, কিন্তু শফিক তা হতে দিল না। তিনি আয়ানকে উদ্দেশ্য করে বলল। আয়ান, ও তোমার আজম আঙ্কেলের ছেলে আসনাদ। তারপর সাদনানের দিকে তাকিয়ে বলল। ও আয়ান, আমি ফোনে ওর সাথে কথা বলছিলাম। সাদনান মাথা নাড়ালো। আয়ান সাদনানের দিকে হাত বাড়িয়ে দিয়ে মুচকি হেসে বলল। আমি আয়ান চৌধুরী, মাইশার কাজিন। সাদনান হাতটা মিলিয়ে বেশ গম্ভীর কণ্ঠে বলল। মির্জা সাদনান শাহরিয়া। বলে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল। ওকে, আপনারা কথা বলুন, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে ওর মাকে ডাকলো। মা। সালেহা বেগম কিচেন থেকে কাপড়ে হাত মুছতে মুছতে এসে সাদনানের কাছে দাঁড়িয়ে বলল। হ্যাঁ আব্বা। মা, আপনার দরকারি সব জিনিস নিয়ে আসছি, আপনি আমার সাথে আসুন। বলে তিনি হাঁটা ধরলো। সাদনানও বাধ্য ছেলের মতো মার পিছন পিছন যেতে লাগলো। দুপুরের খাবার শেষ করতে করতে 3:30 বেজে গেল। তাই আর কেউ বিশ্রাম নিতে যায়নি, সবাই ড্রয়িং রুমে বসে কথা বলছে। সারা, প্রিয়তা, মাইশা একসাথে দাঁড়িয়ে আছে। আয়ান, আয়না আর রাহাত একসাথে বসে। ইনিয়া ঘুমিয়ে আছে। সাদনান তার বাবার পাশটাই চুপ করে বসে আছে। সাদনানের এখানে থাকতে মোটেও ইচ্ছে করছে না, কিন্তু আজ সব হিসাব না মিলালে যে আবার তার প্রিয়তমাকে কার সাথে কখন বিয়ে দিতে উঠে পড়ে লাগে, সুফিয়া বেগমকে দিয়ে বিশ্বাস নেই। তাই বাধ্য হয়ে বসে আছে। আয়ান বেশ উসখুস করছে, তার বাবা কিছু বলছে না কেন। উনি এখানে নিজের শ্বশুর বাড়ি এসে বেচারা নিজের ছেলের শ্বশুর বাড়ি বানানোর কথা ভুলে বসেছে। আয়ান কাঁদো কাঁদো মুখ করে বোনের পানে চাইল। আয়না হয়তো ভাইয়ের চোখের ভাষা বুঝলো, তাই তো বাবার দিকে তাকালো, আর নিজের পাশে বসা স্বামীকেও খোঁচা দিল। রাহাত বউয়ের দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে, যেন বলো আমি দেখছি। এর মধ্যে সালেহা বেগম, সুফিয়া বেগম কাজের লোকদের হাতে চা, হালকা কিছু নাস্তা দিয়ে হাজির হলেন। তারাও গিয়ে প্রিয়তাদের পাশে দাঁড়ালো। রাহাত চায়ে চুমুক দিয়ে শ্বশুরকে উদ্দেশ্য করে বলল। আমাদের তো আবার ফিরতে হবে, আমার কাল একটা মিটিং আছে। মিটিং তো নয়, রাহাত যে ইঙ্গিত দিল বেশ বুঝলো আজমাল। তিনিও মাইশার মার পানে চাইল, তারপর আয়নার দিকে তাকালো। আয়না চট করে উঠে এসে প্রিয়তাদের সবাইকে নিয়ে উপরে চলে গেল। কেউ কিছু বলল না, কোনো বাক্য প্রয়োগ না করে সবাই আয়নার সাথে চলে গেল। আজমল মাইশার মার পানে ফের চাইল, তারপর আলগোছে বলে ওঠে। ভাবি, ভাই তো দেশে নেই। দেশে যেহেতু নেই, আর মাইশাকেও যখন সাফিক ভাইজান ছোটবেলা থেকে আদর যত্ন করে বড় করেছে, তাই আমি মাইশাকে ওনার কাছে আমার ছোট বউ নয়, আয়নার মতন করে মেয়ে চাইছি। উফ, আমার যে কি খুশি লাগছে মাইশা আপু, তোমার বিয়ে ভাবতে আমার খুশিই লাগছে। মাইশাকে এক বাহু জড়িয়ে ধরে বলল প্রিয়তা। মাইশাও বোনের গালে হাত রেখে মুচকি হাসল। হ্যাঁ,
সুফিয়া বেগম রাজি হয়েছেন। কথায় আছে না, মানুষ পরিবর্তনশীল। সুফিয়া বেগম নিজের ভুল বুঝতে পেরেছে। তিনি নিজেও কিশোরী বয়সে কোনো এক সুদর্শন পুরুষের প্রেমে পড়েছিল, আর সেই সুদর্শন পুরুষটি ছিলেন সাদনানের বাবা আজম মির্জা। আর আজম মির্জা ভালোবাসত সালেহা বেগমকে। সুফিয়া বেগম নিজের অনুভূতির কথা তার ভাই শফিক সওদাগরকে বলেছিলেন। তিনি তখন বলেছিল কিশোরী বয়সের আবেগ কয়দিন পর ভুলে যাবে, আর তার বন্ধুর ভালোবাসা সে তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। যদি আজম সালেহাকে ভালো না বাসত, তবে না হয় তিনি কিছু করতে পারত। যেখানে আজম অন্য কাউকে ভালোবাসেন, সেখানে শফিক কিছু করতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল। এভাবেই দিন যেতে লাগলো। আজম আর সালেহার বিয়ে হলো। তারপর দেখতে দেখতে সুফিয়া বেগমেরও বিয়ে হলো। কিন্তু সুফিয়া বেগম নিজের প্রথম অনুভূতিকে ভুলতে পারল না, আর সাদনান আর প্রিয়তাকে আলাদা করে তিনি আজম আর শফিককে বোঝাতে চেয়েছিল ভালোবাসার মানুষটাকে নিজের করে না পেলে কেমন লাগে। ছেলে মেয়ের কষ্টে নিশ্চয়ই তারা বুঝতো ভালোবাসার মানুষটাকে অন্য কারোর পাশে দেখলে কতটা কষ্ট হয়। তাই তিনি শফিককে মিথ্যা বলেছিল যে মাইশা সাদনানকে ভালোবাসে, আর প্রিয়তাকে অন্য কোথাও বিয়ে দিয়ে নিজের মেয়েকে সাদনানের সাথে বিয়ে দিতে চাইছিল। তবে সাদনানের জন্য আর পারল কোথায়। কিন্তু এখন যখন নিজের মেয়ের ভালোবাসার মানুষ আছে, তাহলে তিনি কেন তার নিজের মেয়ের ভালোবাসা তার থেকে কেড়ে নেবেন? তিনি নিজে যে কষ্টটা পেয়েছেন তা কখনো তিনি তার মেয়েকে পেতে দিবেন না। যদিও মাইশার বাবা মফিজুল ইসলাম অনেক ভালো মানুষ, তবুও প্রথম ভালোবাসা আজম সুফিয়া বেগমের। নিজের মেয়ের প্রথম ভালোবাসা কিছুতে তিনি হারাতে দিতে চায় না, তাই তো তিনি বিনা বাক্যে রাজি হয়ে গিয়েছেন। আজ সবাই প্রিয়তাদের বাসায় রয়েছে। কাল মাইশা আর আয়ানের এঙ্গেজমেন্ট করে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরবে। সামনের মাসে বিয়ের ডেট করবে। সবাই কাজে ব্যস্ত। রাত 12টার দিকে কাজ কিছু এগিয়ে রেখে সবাই খাবার খেয়ে ঘুমাতে চলে গেল। সাদনান আর আয়ান এক রুমে থাকবে। আয়ান রুমে এসে বেলকনিতে চলে গেল, আর সাদনান নিজের ফোনটা নিয়ে ছাদের দিকে হাঁটা ধরল। আয়ান মাইশাকে ফোন দিল। রিং হওয়ার সঙ্গে সঙ্গে কলটা রিসিভ হলো। যেন এটার অপেক্ষাতেই ছিল ওই পাশের রমণীটা। আয়ান মুচকি হাসল। মেয়েটা ওকে ওর নিজের চাইতেও অনেক বেশি ভালোবাসে। আয়ানের ভাবনার মাঝে মাইশা মিষ্টি কণ্ঠে বলল, হ্যালো। আয়ান মুখে হাসি থাকলেও কণ্ঠটা বেশ গম্ভীর টেনে বলে উঠল, এত রাতে জেগে আছিস কেন? মাইশার বেশ অভিমান হলো। সে তো এই লোকটার জন্যই এখনো ঘুমায়নি, আর উনি কেমন করে কথা বলছে। মাইশা বলে, আচ্ছা ঘুমিয়ে যাচ্ছি। আয়ান চট করে বলে, এই না না জান, এমন করে না, আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করেছি। মাইশা কোনো কথা শুনল না। খট করে লাইনটা কেটে দিয়ে একটা বিজয়ী হাসি দিল। মনে মনে বলল, সারা রাত জেগে থাকো মাই ডিয়ার হবু জামাই, আমার সাথে এভাবে কথা বলার শাস্তি এটা। মনে মনে কথাগুলো বলে মাইশা সারার পাশে শুয়ে পড়ল। সারা রাহানের সঙ্গে মেসেজিং করছিল। মাইশাকে হাসতে দেখে ফোনটা পাশে রেখে মাইশাকে প্রশ্ন করল, কি ব্যাপার আপু, তুমি হাসছো? মাইশা এবার বেশ জোরে হেসে দিল। তারপর আস্তে আস্তে সারাকে সব বলতে সারাও দম ফাটা হাসিতে লুটিয়ে পড়ল। মাইশা হাসি থামিয়ে বলল, তোর সাথেরটা কোথায়? আমরা এত জোরে জোরে কথা বলছি, ওর কোনো সারা শব্দ নেই কেন? মাইশা এতক্ষণ ভেবেছে প্রিয়তা হয়তো ওয়াশরুমে। সারা চোখ দিয়ে কিছু বোঝালো। মাইশা হয়তো বুঝলো। তারপর মুচকি হেসে বলল, শুয়ে পড়। সারাও কোনো বাক্য প্রয়োগ না করে আলগোছে বড় বাতি অফ করে লাল বাতির আলোর একটা ছোট্ট লাইট অন করে মাইশার পাশে শুয়ে পড়ল। আপনি জানতেন আয়ান ভাইয়ারা আজ আসবে? সাদনান ছাদে দাঁড়িয়ে পকেটে বাম হাতটা রেখে ডান হাতে ফোন টিপছিল। সাদনান চোখ ঘুরিয়ে প্রিয়তার দিকে চাইলো একবার, তারপর আবার আগের মতো করে ফোনের দিকে দৃষ্টি রেখে ছোট্ট করে উত্তর দিল, বাবা তো আমায় ওই দিন বলেছিল মাইশা আপু আপনাকে পছন্দ করে, তাহলে? প্রিয়তা ফের প্রশ্ন করল। সাদনান ফোনটা পকেটে রাখলো।
চট করে প্রিয়তাকে ঘুরিয়ে পিছন থেকে মেয়েটার কাঁধে থুতনি ঠেকালো। নিজের হাত দ্বারা প্রিয়তার হাত আবদ্ধ করে নিয়ে আলগোছে প্রিয়তার পেটের উপর জায়গা করে নিল। প্রিয়তার ছোট্ট দেহখানা নিজের বুকের মাঝে পুরে নিল। মেয়েটার মনে যেন উতাল পাতাল ঝড় বইতে লাগলো। সাদনানের এইভাবে হুটহাট আক্রমণে শরীর থেকে আত্মা যেন বেরিয়ে আসতে চায়। উনি কি সেটা জানে? আর বুকের বাম পাশের লাল বস্তুটা যে এত জোরে জোরে লাফায়, উনি কি সেটাও শুনতে পায়? প্রিয়তার ভাবনার মধ্যেই সাদনান বলে উঠল, ছোট্ট মাথায় এসব ঢুকবে না। আপনাকে এত সব প্রশ্নের উত্তর পেতে হলে আরও বড় হতে হবে। প্রিয়তা চমকালো। সাদনান ভাই কিসের উত্তরের কথা বলল? আমার মনের প্রশ্নের উত্তর নাকি মুখে বলা প্রশ্ন? প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান বেশ শান্ত কণ্ঠে বলল, দুটোই। প্রিয়তা অবাক হলো। সাদনান ভাই কি তবে তার মনের কথা শুনতে পায়? সাদনান নির্লিপ্তভাবে পিছন হতে উত্তর করল, শুনতে না পাওয়ার কি আছে? আপনি তো বেশ জোরে বলেছেন। প্রিয়তা এবার অবাকের শেষ সীমান্ত অতিক্রম করল। কি বলে সাদনান ভাই? সে কখন জোরে কথা বলেছে, আর এটাই বা শুনল কি করে? প্রিয়তা আরও একটা জিনিস খেয়াল করলো, সে কত সহজেই সাদনানের বুকের সঙ্গে লেপ্টে রয়েছে। আগে তো এই মানবটাকে দেখলে ভয় পেত, আর এখন এই যে ও রাতে ছাদে আসে না, ভয় করে তাই। আসলেও লাইট নিয়ে আসে, কিন্তু এখন একদম ঘুটঘুটে আধারের মাঝে দাঁড়িয়ে আছে। আর এখন এই মানবটার সঙ্গে যেখানে ওর ভয়ে হুঁশ হারানোর কথা, সেখানে কি সুন্দর নির্লিপ্তভাবে প্রশ্ন করে যাচ্ছে। প্রিয়তা খেয়াল করে দেখেছে, ইদানিং সাদনানের সন্নিকটে আসতে ভালো লাগে। সাদনান ভাই আশেপাশে থাকলে ভয়ও করে না। তবে কি ওনার প্রতি প্রিয়তার ভয় আর ভালো লাগার অনুভূতিগুলো ভালোবাসায় রূপ নিল? প্রিয়তা সাদনানের কাছ থেকে ছুটতে চাইল, তবে সাদনানের শক্ত হাতের অবস্থান নড়াতে পারল না। প্রিয়তা ছুটতে না পেরে আলগোছে প্রশ্ন করল, আর কত বড় হতে হবে আমার এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে সাদনান ভাই? হঠাৎই সাদনান প্রিয়তাকে ছেড়ে দিয়ে একটু দূরে দাঁড়িয়ে চোয়াল শক্ত করে বলল, সব প্রশ্নের উত্তর দিব। আপনি আগে বলুন, কেন ওই ছেলেটার সাথে কথা বলছেন আপনি? কেন আমার কাছে বা আপনার বাবার কাছে জানাননি? প্রিয়তা মাথা নত করে নিল। কি বলতো? ও ছেলেটা তো এমনি জাস্ট কথা বলতে চাইতো, কিন্তু আজকের মতো এমন জঘন্য কিছু হবে জানলে ও সবার আগে ওর নিজের বাবাকে জানাতো। প্রিয়তা কখনো বুঝতে পারেনি ছেলেটা এমন কিছু করবে। বিশ্বাস করুন, আমি কথা বলতে চাইনি, ও সবসময় নিজে থেকে এসেছে। প্রিয়তা কি নিজের হয়ে সাফাই গাইল, নাকি সামনের পুরুষটিকে নিজের প্রতি বিশ্বাস করাতে? তবে সাদনান কোনো কিছু তোয়াক্কা করলো বলে মনে হলো কি? না, সে তো ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। হঠাৎ সাদনান বলে উঠল, আমি কি আপনাকে আমার কাছে বিশ্বাস অর্জন সাফাই করতে এসব বলেছি? আমি তো আপনাকে এটা বোঝাতে চেয়েছি, বাই এনি চান্স ও আপনার কোনো ক্ষতি করে দিত, সেই জন্য আগে থেকেই সতর্ক হওয়ার কথা বলেছি। প্রিয়তা বেশ অপমান বোধ করলো। উনি কি বলতে চাইছেন? যে উনি বিশ্বাস না করলে আমি মরে যাব? মোটেও এরকম কিচ্ছু নয়। মনে মনে কথাগুলো বলে মুখ ভেঙচি কাটলো, যেটা দেখে সাদনান দুষ্টু হেসে বলল, কি যেন বলেছিলেন একটু আগে? ও হ্যাঁ, মনে পড়েছে। আপনাকে আপনার সব প্রশ্নের উত্তর পেতে হলে আর কত বড় হতে হবে, তাই তো? বলে প্রিয়তার দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। প্রিয়তা আলগোছে বলল, আমার তো আর কয়দিন পর 18 বছর হবে, আর কত বড় হব আমি? সাদনান ওর ফোনটা প্রিয়তার সামনে ধরলো, যেখানে এমন কিছু ছিল যেটা দেখে প্রিয়তার চোখ বড় বড় করে তাকায় সাদনানের দিকে। ফের মেয়েটা মাথা নোয়াই লজ্জায়। ছি, লোকটা কত অসভ্য! কি দেখালো ওকে! আল্লাহ, লোকটার কি লজ্জা নেই? এরপর থেকে কি করে ওনার সামনে দাঁড়াবে? প্রিয়তার এত এত ভাবনার মাঝে সাদনান বলল, যখন আমাকে এবং আমার ভালোবাসাকে সামলানোর মতো বড় হবেন,
তখন নিজেই নিজের উত্তরগুলো পেয়ে যাবেন। কাল রাতের পর প্রিয়তা আর সাদনানের সামনে আসেনি। মেয়েটা বেশ লজ্জা পেয়েছে। একটু বেশি বেশি হয়ে গেল কি? হয়তো। ইস, যদি তার প্রিয়তা বড় হতো। কবে বড় হবে এই মেয়েটা? কবে বুঝবে তার ভালোবাসা? এই সব ভেবে সাদনান নিজের হাতে পরিহিত হাত ঘড়িটার দিকে দৃষ্টি দিল। সন্ধ্যা 6টা বাজে। এখনও অনুষ্ঠান শুরু হতে ঢের সময় বাকি। কিছু কিছু অতিথিরা এসেছে। আশেপাশে প্রতিবেশীরাও অনেকে চলে এসেছে। আর সবাই যে যার মতো করে কাজ করছে। সাদনার নিচে আসার সময় মাইশার রুম পার করে আসবার সময় ওদিকে একবার আর চোখে তাকিয়েছিল, যদি একটা বার প্রিয়তাকে দেখতে পাই সেই আশায়। কিন্তু আফসোস, সেখানে সবাই থাকলেও তার প্রিয়তাটা ছিল না। মেয়েটা শুধু কিস করার পিকচার দেখে ওর সামনে আসছে না। বিয়ের পর বাসর রাতে না জানি কি করবে। কাল সাদনান প্রিয়তাকে এটা পিকচার দেখিয়েছে, যেখানে একটা মেয়েকে একটা ছেলে জড়িয়ে ধরে কিস করছে। ব্যাস, এতেই তার প্রিয়তার এই দশা। তাহলে বাসর করবে কি করে? আদৌ কি তার বাসর করা হবে? এসব ভেবে সাদনান ধপ করে সোফায় বসে পড়ল। সাদনান সোফায় বসে ফোনটা হাতে নিল। অনুষ্ঠানের আয়োজন ছাদে করা হয়েছে। শফিক একবার এসে সবাইকে ছাদে যাওয়া তাড়া দিলেন। আস্তে আস্তে সবাই উপরের দিকে চলে গেল। নিচে শুধু কাজের লোক আর ডেকোরেশনের লোকজন বাড়ির বাহিরের দিকে আছে। ভাই, হ্যাঁ বল। রাহান সাদনানের সামনে দাঁড়িয়ে মাথাটা নুইয়ে রাখলো। এই ছেলেটা অনেক সম্মান করে তাকে। এমপির ছেলে বলে কি? একদম নয়। একজন আদর্শ বড় ভাই হিসেবে। সাদনানের রাজনীতি পছন্দ নয়, তাই সে বাবার যে ব্যবসা আছে সেটাই দেখাশোনা করে। তবে বাবা এমপি বলে নিজ এলাকার সব ছেলে পেলে তার সঙ্গে সব সময় থাকে। তবে সাদনান কুমিল্লা খুব কমই থাকে, সে প্রায় ঢাকায় থাকে। রাহান সাদনানকে কিছু বলতে না দেখে আবারও বলল, ভাই। সাদনান বুঝলো উপর থেকে হয়তো আবারও ডাক পড়েছে, তাই সোজা সাপটা বলল, চল। তারপর দুজনে ছাদে চলে গেল। মাইশাকে সাজিয়ে আয়না নিজের সঙ্গে করে নিয়ে উপরে এলো। আয়ান আগে থেকে সেখানে ছিল। মাইশা কালো একটা লেহেঙ্গা পরেছে, সাথে হালকা সাজুগুজু। মাইশার বেশি সাজ পছন্দ নয়, তাই আয়না, প্রিয়তা, সারা মিলে হালকা করে সাজিয়েছে। আয়ানও কালো পাঞ্জাবি পরেছে, বেশ লাগছে দুজনকে। আজ সকালে সবার জন্য শপিং করা হয়েছে, আর সব শপিং করেছে সাদনান, আয়ান, রাহাত, সাথে রাহান। সবারই বেশ পছন্দ করেছে। প্রিয়তা তখন নিজের জন্য আনা কাপড়ও আনতে চায়নি। সারা নিয়ে এসেছিল প্রিয়তার জন্য আনা ড্রেস। মাইসাকে রেডি করে দিয়ে সারা আর প্রিয়তা রেডি হতে নিজের রুমে গেল। সারা আর প্রিয়তাও রেডি হয়ে নিল। ওদের জন্য সাদনান সেম ডিজাইন লেহেঙ্গা এনেছে। তারপর দুজনে ছাদে চলে গেল। ছাদে প্রবেশ করে প্রিয়তার নজর আটকে গেল দক্ষিণ সাইডে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলতে থাকা ব্যস্ত সুদর্শন পুরুষটার ওপর। প্রিয়তা এক দৃষ্টিতে সাদনানের পানে চেয়ে রইল। সাদনান ফোনে কথা বলতে বলতে সামনে তাকিয়ে দেখল তার প্রিয়তা তারই দিকে তাকিয়ে। সাদনান মুগ্ধতা নিয়ে হাসল। মেয়েটা এখন আর ওর দিকে তাকাতে কোনো আড়ষ্টতা করে না। আগে ভয়ে কখনো সামনে আসতো না, আর এখন যখন নয় তখন তার দিকে তাকিয়ে থাকে। সারা ছাদে এসে মায়েশার কাছে চলে গিয়েছে। সাদনান আলগোছে হেঁটে এসে প্রিয়তার সামনে দাঁড়ালো। মেয়েটার গায়ের রংটা বেশি উজ্জ্বল নয়, আবার বেশি চাপাও নয়। এতে যেন আরও বেশি সুন্দর লাগে। এই যে চোখের নিচে হালকা কালচে দাগ, বেশি সাদা সুন্দর ভালো লাগে না সাদনানের। সাদনানের বেশ রাগ হয় তার গায়ের রংটা কেন এত সাদা। প্রিয়তা সাদনানকে দেখতে এতটাই বিভোর যে সাদনান যে মেয়েটার সামনে দাঁড়িয়ে সে খেয়াল কি আছে? একদম নেই। থাকলে এতক্ষণে নিশ্চয়ই লজ্জায় নুইয়ে পড়ত। ভেবে সাদনান শব্দহীন হাসল। প্রিয়তার কাজ দিয়ে অন্য পাশে যেতে যেতে বলল, আমাকে সব সময় দেখতে পাবেন। আপনার চারপাশে এত সুন্দর মুহূর্তগুলো হয়তো না পেতে পারেন। কথাটা সমাপ্ত করে সাদনান হাঁটার গতি বাড়িয়ে দিয়ে রাহানা রাহাতের সাথে আয়ানের পাশে দাঁড়ালো।
সাদনানের কথায় চমকে উঠল। আল্লাহ, কি লজ্জা! ও কি এতক্ষণ এই অসভ্য লোকটার দিকে তাকিয়েছিল? ছি, সাদনান ভাই কি ভাবছে? নিশ্চয়ই বলবে এই মেয়ের লাজ লজ্জা নেই। ততক্ষণে সাদনান ওর চোখের আড়াল হয়েছে, তাই লজ্জাটা বেশিক্ষণ স্থায়ী হলো না। এলোমেলো দৃষ্টি ফেলে চারদিকে চাইল। এর মধ্যে একটা দৃশ্য দেখে প্রিয়তাও বেশ অবাক হলো, আর বুঝতেও পারল সাদনান কেন ওই কথাটা বলেছে। কারণ সুফিয়া আর সালেহা বেগম কি সুন্দর করে একসঙ্গে সব দিক সামলাচ্ছে। প্রিয়তা এই প্রথম ওর ফুপিকে সাদনানের মায়ের সঙ্গে এত সুন্দর করে কথা বলতে দেখলো। আগে কখনো এমন দেখেনি। সালেহা বেগম আর সুফিয়া বেগমের বেশ ভাব হয়েছে। দুজনেই কত সুন্দর করে সব কিছু সামলাচ্ছে, যেন দুই বোন। শফিক সওদাগরের এসব দেখে মুচকি হাসলেন। ইস, যদি আজম আজ এখানে থাকতো তাহলে কতই না খুশি হতো। কিন্তু আফসোস, আজম নেই। থাকবে কি করে? এমপি বলে কথা, কত কাজ থাকে। আজ সকালেই হুট করে কল আসে রাজনৈতিক কিছু সমস্যা হয়েছে, তাই তো না চাইতেও বাধ্য হয়ে ঢাকা যেতে হয়েছে। কবে আসবে ঠিক নেই। চাচা, সব অতিথিরা তো এসে পড়েছে। কারোর কথায় বাস্তবে ফিরল শফিক। সামনে চেয়ে দেখল সাদনানের সঙ্গে যে থাকে রাহান নামের যুবকটা দাঁড়িয়ে। শফিক রাহানকে বলল, চলো। বলে তিনি সোফা ছেড়ে উঠে নিজে আগে হাঁটা ধরল। রাহানও ওনার পিছন পিছন হাঁটতে লাগলো। আয়ান আর মাইশাকে একসাথে দাঁড় করিয়ে আয়না আয়ানের হাতে একটা রিং ধরিয়ে দিল। আয়ান মাইশার দিকে নিজের বাম হাতটা বাড়িয়ে দিল। মাইশাও মুচকি হেসে বাম হাতটা আয়ানের হাতের তালুতে রাখল। আয়ানও মুচকি একটা হাসি দিয়ে মাইশার অনামিকা আঙ্গুলে রিংটা পরিয়ে দিল। তারপর মাইশাও আয়ানের হাতে পরিয়ে দিল। চারপাশ থেকে সবাই করতালি দিল। তারপর সবাই একে একে মাইশা আর আয়ানকে অভিনন্দন জানায়। অনুষ্ঠান শেষ। বড়রা সবাই খাবার খেয়ে চলে গিয়েছে। এখানে শুধু প্রতিবেশী 4-5 জন মেয়ে আর প্রিয়তারা সবাই আড্ডা দিচ্ছে। এক পর্যায়ে মাইশা সাদনান হঠাৎই বলে ওঠে, ভাইয়া একটা গান গাইবেন প্লিজ? কি সুন্দর আবদার! তবে সাদনান তা নাকচ করে দিতে গিয়েও কেন যেন পারল না। এখন এত মানুষের সামনে না করলে মাইশা নিশ্চয়ই কষ্ট পাবে। আজ মেয়েটার একটা খুশির দিন। থাক, একদিন না হয় নিজের জীবনের রুলসের বাহিরে গেল। সাদনানের গানের গলা বেশ সুন্দর, কিন্তু সে কখনো কারোর সামনে গান করেনি। যা করে নিজের রুমে সীমাবদ্ধ থাকে। আসলে মাইসারা কেউ জানতো না সাদনান গান পারে, কিন্তু কাল কথায় কথায় সারা বলেছিল মাইশাকে। তবে মাইশা যে এমন কিছু করবে সারা ভাবেনি। আল্লাহ, ভাইয়া নিচ্ছ না করে দেবে ভাবে সারা, কিন্তু সারাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে সাদনান মুচকি একটা হাসি দিয়ে বলে উঠল। আচ্ছা। তারপর রাহানের দিকে তাকিয়ে বলল, যা, বাড়ি থেকে আমার গিটারটা নিয়ে আয়। রাহান ছোট্ট করে বলল, আচ্ছা ভাই। বলে রাহান হাঁটা ধরল। সাদনানের বাড়ি প্রিয়তাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, এই 7 কি 8 মিনিটের রাস্তা। মাইশা অনেক খুশি হয়েছে, আর প্রিয়তা ভাবছে উনি গান গাইতেও পারে। কই, সারা তো কখনো বলেনি। অবশ্য বলবে কি করে? আগে তো প্রিয়তা সাদনানের নাম শুনলেই ভয় পেত, তাই হয়তো সাদনানের ব্যাপারে কোনো কিছু জানে না। বেশ কিছুক্ষণ পর রাহান সাদনানের গিটার নিয়ে ফিরে এলো। সাদনানের দিকে গিটারটা এগিয়ে দিয়ে রাহান বলল, ভাই। সাদনান রাহানের দিকে তাকিয়ে গিটারটা নিল। রাহানকে নিজের পাশে বসতে ইশারা করলো। রাহানও কোনো বাক্য প্রয়োগ না করে চটজলদি সাদনানের পাশে বসলো। সাদনান গিটারটা নিয়ে একবার প্রিয়তার পানে চাইল। মেয়েটা ওর দিকে তাকিয়েছিল বিধায় দুজনের চোখাচোখি হয়ে গেল। তবে প্রিয়তা আর আজ অন্য দিনের মতো চোখ ফিরিয়ে নিল না, চেয়ে রইল হালকা বাদামি বর্ণের চোখের মণি জোড়ার দিকে। আজ বুঝি ভয় করছে না? ভিতর থেকে উত্তর এলো, না, আজ মুগ্ধ হচ্ছে। এই মানুষটার প্রতিটা রূপে, গুণে, সব কিছুতে প্রিয়তা এখন ভালো লাগা মুগ্ধতা খুঁজে পায়। প্রিয়তার ভাবনার মাঝে গিটারের টুংটাং শব্দে ভাবনায় ছেদ হলো। সাদনান এখনও তার পানে চেয়ে। এবার অবশ্য প্রিয়তা কিছুটা লজ্জা পেয়ে মাথা নুইয়ে নিল।
এর পরপরই সাদনানের মিষ্টি কণ্ঠে শোনা গেল সুন্দর একটা হিন্দি গান। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है, नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को मेरी तूने यूं ठगा है, जब सांसें भरूं मैं आंखें करूं बंद, नजर तू आए ओ यारा, दिल को करार आया, तुझ पे ही प्यार आया, पहली पहली बार आया ओ यारा, दिल को करार आया, तुझ पे ही प्यार आया, पहली पहली बार आया ओ यारा, हर रोज पूछे ये हवाएं, हम तो बता के हरे, क्यों जिक्र तेरी करते हैं, हमसे तेरा अद दिल को करार आया, तुझ पे ही प्यार आया ও ইয়ারা। আসলে আমি একদমই গান গাইতে পারি না, জানি এটা ভালো হয়নি, তবে আশা করি সবাই ভালো চোখে দেখবেন। আমি আসলে পারি না গান গাইতে, তারপরেও চেষ্টা করেছি গান গাওয়ার জন্য। বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবেন। আড্ডা শেষ, সবাই নিচে চলে গিয়েছে। রাত 1টা বাজে, সবার চোখ ঘুমে ঢুলু ঢুলু করছে, তাই সবাই কোনো মতে ছাদ থেকে নেমেছে। সাদনান উঠে ফোন হাত রেলিংয়ের ধারে দাঁড়িয়েছিল। সবাই বেশ অনেকটা আগে চলে গিয়েছে। এবার সাদনান পিছনে ফিরে যেই না নিচের দিকে যাওয়ার জন্য এগোবে, অমনি দেখলো প্রিয়তা যায়নি। মেয়েটা এখনো নিচে বসে ওর পানে চেয়ে। ছাদে লাইটিং করার কারণে ছাদটা বেশ লাগছে, আর সেই সোডিয়াম আলোয় তার প্রিয়তাকে আরো বেশি সুন্দর লাগছে। সাদনান কি বলবে ভেবে পেল না, সে যেন কথার খেই হারালো। আস্তে করে এগিয়ে গিয়ে প্রিয়তার সামনে হাঁটু মুড়ে বসলো। মেয়েটা এখনো তার পানে এক দৃষ্টিতে চেয়ে। সাদনানের চোখ দুটো মেয়েটার সারা মুখে বিচরণ করলো। গলার কাজটা এসে যেন থমকে গেল। ছোট একটা তিলে চোখ আটকালো। খুব করে টানছে এই তিলটা। সাদনান শুকনো একটা ঢোক গিলে একবার ছুঁয়ে দিলে কি খুব বেশি ক্ষতি হবে? এসব ভাবতে হাতটা আলতো করে প্রিয়তার গাল ছোঁয়ালো। মেয়েটার সর্বাঙ্গে কাঁপুনি দিল। প্রিয়তার যেন এতক্ষণে হুঁশ এলো, কি করছিল ও? ইস, সাদনান ভাই কি ভাবছে? নিশ্চয়ই খারাপ। কিন্তু সাদনান ভাই আমার এত কাছে কেন এসেছে? প্রিয়তার ভাবনা শেষ কিছু বলবে তার আগে গলদেশে চিনচিনে ব্যথা অনুভব করলো। সাদনান তিলটা কামড়ে ধরেছে। প্রিয়তা গলা দিয়ে না চাইতেও হালকা সুরে বেরিয়ে এলো, আহ! ততক্ষণে সাদনান কামড়ে ধরে রাখা জায়গায় টুপটাপ কয়েকবার তার অধরজোড়া ছুঁয়ে দিয়েছে। প্রিয়তার ছোট্ট দেহ পিঞ্চরায় যেন সাদনানের সন্নিত চাইল নখ ডুবিয়ে খামচে ধরল সাদনানের কাঁধ। এতে যেন আরো উন্মাদ হলো সামনে থাকা প্রেমিক পুরুষ। আবারও কামড়ে ধরল তিলটা। মেয়েটা দিশেহারা। হঠাৎই খেয়াল হলো, এটা কি ঠিক হচ্ছে? কিন্তু সাদনান ততক্ষণে তার ওষ্ঠ আঁকড়ে ধরেছে। কিন্তু মেয়েটা সাড়া দিল না। সামনে থাকা পুরুষটা অসন্তুষ্ট হলো। ওষ্ঠ জগল ছাড়ল, দৃষ্টি দিল সামনে থাকা রমণীটার দিকে। মেয়েটা কাঁদছে, কিন্তু কেন? সাদনান অস্থির হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিয়তা, আপনি কাঁদছেন কেন? প্রিয়তার হেঁচকি উঠে গেছে ততক্ষণে ফুপাতে ফুপাতে বলল, ঠিক হয়নি এটা। বাবা, আমি বিয়ে করব। তুমি শফিক চাচার কাছে যত দ্রুত সম্ভব প্রস্তাব পাঠাও, চাইলে আজই পাঠাতে পারো। এটা কি ছেলের আবদার ছিল নাকি শান্ত কণ্ঠে আদেশ?
আজম মির্জার বোধগম্য হলো না। আজম জানতো ওনার ছেলে প্রিয়তাকে পছন্দ করে, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইবে তিনি তা ভাবেনি। আজম আজ 3 দিন পর বাড়ি ফিরেছে, দুপুরের আগে এসেছে, তাই সবাই একসঙ্গে খাবার খেতে বসেছেন।